আজকের ক্লাসে আমরা আমাদের বিজ্ঞানের ১০ম অধ্যায় অর্থাৎ এসো বলকে জানি উক্ত অধ্যায়ের আমাদের বেসিক কনসেপ্টের নিউটনের প্রথম সূত্র নিয়ে আলোচনা করব। সো আমরা আমাদের নিউটনের প্রথম সূত্রে কি শিখেছি? আমরা আমাদের নিউটনের প্রথম সূত্রে জেনেছি বল যদি আমরা বাইরে থেকে প্রয়োগ না করি, অর্থাৎ বাইরে থেকে বল প্রয়োগ না করা হলে আমার স্থির যে বস্তু সে সর্বদা স্থির থাকবে এবং যে সমবেগে চলতে থাকা বস্তু সর্বদা সমবেগে চলতে থাকবে। তার মানে গতিশীল বস্তু সর্বদা গতিশীল থাকবে, এরকম বলতে পারি আমরা। ধরো আমার একটা ফ্যান থেমে আছে, ঠিক আছে, বন্ধ করে রাখছি, বা ধরো আমি এই যে পেনটা আমার হাতের উপর এভাবে রেখে দিছি। এখন কোনোভাবে হলো গিয়ে যদি আমার হাতটা না নড়ে, কলমটা না নড়ে, ভূমিকম্প না হয় বা কোনো ধরনের যান্ত্রিক সমস্যা বা কোনো কিছু না হয়, আমার এই স্থির বস্তুটাকে কখনোই হলো গিয়ে নড়বে না। সে স্থির বস্তু সারা জীবন স্থির থাকবে। এটা কখন চলতে শুরু করবে, এটা কখন তার স্থান পরিবর্তন করবে? যখন আমি তার উপরে বাইরে থেকে বল প্রয়োগ করব তখন। সো বাইরে থেকে যদি বল প্রয়োগ করা না হয় তাহলে যেই বস্তুটা আমার স্থির রয়েছে সেই বস্তুটা চিরজীবন স্থির থাকবে। এটা তো মোটামুটি আমরা সবাই আসলে অনেক উদাহরণের মাধ্যমে বলতে পারি, বাট আমরা কিন্তু এমন কোনো জিনিস দেখি নাই যেটা চিরজীবন চলতেছে এরকম কি দেখছি কখনো? দেখি নাই। ধরো আমরা হলো গিয়ে টায়ার দিয়ে এক ধরনের খেলা খেলি না, ওই যে চাকা টায়ার, মানে হলো গিয়ে ধরো সাইকেলের যে টায়ারটা থাকে ওটাকে খুলে কি করে বাচ্চারা দেখবা, খুলে ওটাকে ধরে এভাবে করে লাঠি দিয়ে একটা বাড়ি দেয়, ওটা ঘুরতে থাকে করে পিছিয়ে যায়, আবার বাড়ি দেয় এভাবে করে খেলে না? এখন এই যে এই টায়ারটা ধরো তুমি হলে একটা বাড়ি দিলা, দিয়ে তুমি দাঁড়িয়ে রইলা, তুমি পিছিয়ে দৌড়ে আর ওইটাকে নাড়ানোর চেষ্টা করলা না। এখন এই যে তোমার টায়ারটা যাচ্ছে একটা টাইমে কি টায়ারটা থেমে যাবে না? কেন থেমে যায়? বিকজ সেখানে ঘর্ষণ বল ক্রিয়েট হয়, সেখানে বাইরে থেকে ঘর্ষণ বলটা তো বাইরে থেকে প্রয়োগ করাই বল। সো এই বলটার কারণে কিন্তু সে থেমে যায় কিংবা কোনো বাধাপ্রাপ্ত হয়। আলটিমেটলি তার মধ্যে কোনো না কোনো একটা বল প্রয়োগ হয়, কোনো না কোনো একটা বাধা সৃষ্টি হয়, এই জন্যই সে বেসিক্যালি থেমে যায়। কিন্তু যদি আমার কোনো ধরনের বাধা না থাকতো, কোনো ধরনের ঘর্ষণ বল বা কোনো ধরনের কিছু না থাকতো, তাহলে আমার এই যে টায়ারটা তুমি একবার যে চালু করছো সে চিরজীবন এভাবে করে চলতেই থাকতো। বুঝতে পেরেছি? সো আমাদের নিউটনের প্রথম সূত্রকে এটাই বলা হচ্ছে। এবার আসি আমাদের নিউটনের প্রথম সূত্রের নামে। আমাদের নিউটনের প্রথম সূত্রকে মনে রাখবা জড়তার সূত্র বলা হয়। কিসের সূত্র বলা হয়? জড়তার সূত্র বলা হয়। এখন আমাদের জড়তা কাকে বলে? আসলে জড়তা হলো একটা বস্তু যে অবস্থায় আছে চিরকালই সে অবস্থায় থাকতে চায়, এই প্রবণতাটাকেই বলা হয় জড়তা। সো একটা বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাকে জড়তা বলা হয়। জড়তাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হলো স্থিতি জড়তা, একটা হলো গতি জড়তা। এখন আমরা জেনে নিব আমাদের স্থিতি জড়তাটা কি আর গতি জড়তা কি। সো স্থিতি জড়তা নিয়ে যদি শুরুতে আলোচনা করি, এই যে আমরা জড়তাতে কি পড়লাম, যে একটা বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাকে জড়তা বলে। তাইলে ডেফিনেটলি একটা স্থির বস্তু চিরজীবন কেমন থাকতে চাইবে? সে চিরজীবন স্থির অবস্থায় থাকতে চাইবে। তাইলে এই প্রবণতাটাকে বলা হয় স্থিতি জড়তা। সো স্থিতিশীল বস্তুর চিরকাল স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে স্থিতি জড়তা বলা হয়। এখন এর একটা উদাহরণ আমরা একটু দেখে নিই। সো আমাদের উদাহরণে দেখো বলতেছে থেমে থাকা বাস হঠাৎ করে চলতে শুরু করলে যাত্রীরা কি করে? পেছনের দিকে হেলে পড়ে। কেন পড়ে? বিকজ অফ স্থিতি জড়তা। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ খ নাম্বার মানে অনুধাবনমূলক প্রশ্ন, ঠিক আছে? যে থেমে থাকা বাস হঠাৎ করে চলতে শুরু করলে যাত্রীরা পেছনের দিকে কেন হেলে পড়ে? তাহলে কেন হেলে পড়ে? স্থিতি জড়তার কারণে। বিকজ তুমি চিন্তা করো তো, বাসটা শুরুতে কেমন ছিল? থেমেছিল। তারপরে বাসের মধ্যে যে যাত্রীরা বসেছিল সেও কেমন ছিল? থেমেছিল। এখন যখন বাসটাকে আমরা হলো হঠাৎ করে চালু করতে শুরু করলাম, তখন তার স্থিতিশীলতার বিপরীতে আমরা কাজ করতে স্টার্ট করলাম না? তাহলে স্থিতিশীল বস্তু চিরকাল স্থির থাকতে চাবে। তার বিপরীতে যখন আমি একটা বাধা প্রয়োগ করলাম, তার বিপরীতে যখন বল প্রয়োগ করে কাজ করার চেষ্টা করলাম, তখনই তো সেখানে স্থিতি জড়তা ক্রিয়েট হইলো। তাহলে থেমে থাকলে আমরা বলবো সেটা স্থিতি জড়তার কারণে। এখন এটার ব্যাখ্যা বললে আমরা কিভাবে লিখবো সেটা একটু দেখি। তো আমাদের বাস যখন থেমে থাকে তখন যাত্রীর যে শরীর সেটাও কিন্তু থেমে থাকে, অর্থাৎ স্থির থাকে। সো হঠাৎ করে যদি বাসটা আসলে চলতে শুরু করে, ধরো তুমি যখন বসে আসো তোমার কোমর থেকে বাকি নিচের অংশ সিটের সঙ্গে কিন্তু অ্যাডজাস্টেড। তো বাসের সাথে সাথে আমাদের শরীরের কিন্তু মানে শরীরের নিচের যে অংশটা সেটা হলো গিয়ে মানে বাসের সঙ্গে চলতে শুরু করলে আমাদের উপরের অংশটা হলো ইনস্ট্যান্ট ওই মানে একই ধাঁচে আসলে যেতে পারে না। এই জন্য আমরা হলো পেছনের দিকে টান অনুভব করি। বুঝতে পারছো? সো বলা হচ্ছে হঠাৎ করে বাস চলতে শুরু করলে যাত্রীদের শরীরের বাস সংলগ্ন অংশটা গতিশীল হয়, কিন্তু শরীরের উপরের অংশ স্থিতি জড়তার জন্য স্থির অবস্থায় থাকতে চায়। তাই শরীরের নিচের অংশ থেকে উপরের অংশ পিছিয়ে পড়ে বা শরীর পিছলে আসলে হেলে যায়। চলে যাব আমাদের পরবর্তী জড়তা। আমরা দেখেছিলাম জড়তাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো গতি জড়তা
জড়তা, অন্য একটা হলো স্থিতি জড়তা। স্থিতি জড়তা তো আমরা দেখলাম, সো গতি জড়তাটা কি সেটা একটু দেখে নিই। তাহলে আমাদের যে বস্তুগুলো গতিশীল রয়েছে সেই বস্তুটা চিরকাল কেমন থাকতে চায়? চিরকালই সেই বস্তুটা গতিশীল অবস্থায় থাকতে চায়। অর্থাৎ একটা গতিশীল বস্তুর চিরকাল গতিশীল থাকতে যাওয়ার যে প্রবণতা, সেই প্রবণতাটাকে বলা হয় গতি জড়তা। এখন গতি জড়তার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, ধরো একটা চলন্ত বাস হঠাৎ করে ব্রেক করলে আমরা কি হই? সামনের দিকে ঝুঁকে পড়ি। এটাও কিন্তু খ নাম্বারের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে চলন্ত বাস হঠাৎ করে ব্রেক করলে যাত্রীরা কেন সামনের দিকে ঝুঁকে পড়েন, ব্যাখ্যা করো। তাহলে একটা বাস যখন চলে তার মানে তখন বাসটা কেমন অবস্থায় থাকে? গতিশীল অবস্থায় থাকে। এখন কোনো গতিশীল বস্তু চিরকাল কেমন থাকতে চায়? চিরকালই সে গতিশীল অবস্থায় থাকতে চায়। এখন তার গতিশীলতার বিপরীতে আমরা যদি হলো কি ওখানে কোনো ধরনের বাধা ক্রিয়েট করি, তাহলেই তো প্রবলেম, তাই না? তাহলেই তো সেখানে গতি জড়তা ক্রিয়েট হয়। সো আমাদের বলা হচ্ছে চলন্ত বাস হঠাৎ করে ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে। চলন্ত অবস্থায় বাসের সঙ্গে যাত্রী এবং একই গতি প্রাপ্ত হয়। কিন্তু বাস আসলে হঠাৎ থেমে গেলে আমাদের বাসের সঙ্গে যাত্রীর শরীরের নিচের অংশটা স্থির হয়, কিন্তু শরীরের উপরের অংশটা কি হয়? গতি জড়তার জন্যই আসলে সামনের দিকে এগিয়ে যায়। বাসটা থেমে গেলে আমাদের শরীরের কোমর থেকে নিচের অংশটুকু থেমে যায়, কিন্তু উপরের অংশটা ইনস্ট্যান্ট হলো গিয়ে ধাঁচটা নিতে পারে না, যার কারণে আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি। সো আশা করি আজকের ক্লাসটি সকলে খুব ভালো করে বুঝতে পেরেছো। আবারও আরেকটি পর্বে সকলের সঙ্গে দেখা হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।